প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৫৬। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ইরফান মায়রাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দিল। মায়রার দিকে কিছুটা ঝুঁকে মৃদুস্বরে বলে, কোথায় ব্যথা পেয়েছ? মায়ের চোখ ভেজা, অন্ধকারে তেমন কিছু দেখতে পায় না। ফোনের ফ্ল্যাশ উপুর করে রাখায় খুবই ঝাপসা দেখল দুজনকে। মায়েরা ইরফানের প্রশ্নের উত্তর না করে নাক টেনে বলে, আপনি কোথায় ছিলেন? ইরফান ভুরুকুসকে গম্ভীর গলায় বলে, অফিসে কাজ ছিল। কোথায় ব্যথা পেয়েছ? মায়েরা চোখ বুজে বলে, পাইনি। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, বলবে নাকি থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার? মায়েরার রাগ হয়, এই লোক আবার তাকে ধমকাচ্ছে। চোখ মেলে রেগে বলে, আপনি ভালোভাবে কথা বলতে পারেন না? তাছাড়া আমি জানি ভালো মানুষেরা কখনো রাত বিরাতে বাইরে থাকে না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, কৌতূহলী গলায় বলে, তাহলে কোন মানুষরা রাত বিরাতে বাইরে থাকে? মায়েরা উল্টো পাশ ফিরে চোখ বুজে বলে, বখাটে, লুচ্চা, দুর্নীতিবাজ, ভণ্ড। ইরফান ঝট করে মায়েরাকে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, বাই এনি চান্স এসব তুমি আমাকে মিন করে বলছো? মায়েরা ভাবলেশহীনভাবে বলে, আপনি অনেক বুদ্ধিমান। ইরফান কিছু বলতে চাই, তখনই ঘরের সবগুলো লাইট একসঙ্গে জ্বলে ওঠে। হঠাৎই অতিরিক্ত আলোর তোড়ে মায়েরা চোখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের সর্বপ্রথম দৃষ্টি আটকায় মায়েরার নোজপিনটাই। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুলের সাহায্যে মায়েরা নোজপিনের ওপর আলতো করে আঙুল ঘুরিয়ে মৃদুস্বরে বলে, স্টুপিড, এসব ফালতু কথা কোথা থেকে শিখেছো? মায়েরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ইরফান আবারও বলে, ইউনো, বখাটে ছেলেরা কি করে? কথাটা বলে ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকেই চেয়ে আসে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দেখল, হঠাৎই মুখ নামিয়ে মায়েরার গলায় মুখ গুজে দীর্ঘশ্বাস টানে। মায়েরা কেঁপে ওঠে। ইরফান ঠোঁট বাঁকায়, গলার ভাঁজে দুটো গাঢ় চুমু এঁকে মাথা তুলে মায়েরার দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে। ইরফান ঠান্ডা গলায় বলে, ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া আজ আমি কত কাজ করেছি? হেডেক হচ্ছে। আজ সারা রাত তুমি আমার মাথার চুল টেনে দিবে, আন্ডারস্ট্যান্ড? কথাটা বলে ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা পিটপিট করে ইরফানের দিকে দেখে। ইরফান হাত ঘড়ি খুলে রাখল টেবিলে। বডিতে জড়ানো ব্লেজার শার্ট খুলে রাখল। মায়েরা শোয়া থেকে উঠে বসে। ইরফানের দিকে নীরব চোখে চেয়ে থাকে। ইরফানের ফোনে কল আসলে কানে ফোন নিয়ে ইরফান কথা বলতে থাকে। কথা বলার মাঝে মায়েরার দিকে চোখ পড়লে দেখল মায়েরা তার দিকে চেয়ে আছে। ইরফান কথা বলতে বলতে এগিয়ে এসে মায়েরার সামনে বসে। বাম পা ভাঁজ করে ডান পা মেঝেতে রেখে বসেছে। মায়েরা চোখ নামিয়ে নেয় ইরফানকে কাছে দেখে। ইরফান ভুরুকুসকে মায়েরার গালে হাত দিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা চোখ তুলে তাকায়, মিনমিন করে বলে, আপনি সত্যিই অফিসে ছিলেন? ইরফান কল কেটে বেডের ওপরে ফোন রেখে দেয়। অতঃপর বিস্ময় কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, এসব অদ্ভুত কোশ্চিন কেন করছো? অফিস ছাড়া আর কোথায় থাকবো? মায়েরা আবারও চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর দু হাতে মায়েরাকে টেনে একটু তার দিকে নিয়ে আসে। মায়েরার মাথা নিচু। ইরফান মায়েরার মুখ উঁচু করে মায়েরার ঠোঁটে দুটো শুকনো চুমু খায়। ঠোঁট বাঁকায় সামান্য। এরপর মায়েরার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, নাইট ক্লাবেও গিয়েছিলাম, তুমি যেতে চাও? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান সোজা হয়ে বসলে মায়েরা চোখ মুখ কুঁচকে বলে, সি, ওখানে তো ছোট ছোট কাপড় পরা বেহায়া মেয়েরা থাকে। ইরফান মায়েরার এক্সপ্রেশন দেখল তীক্ষ্ণ চোখে। এরপর গম্ভীর গলায় বলে, যেতে চাও তুমি? মায়েরা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক, বলে ঠাস করে শুয়ে পড়ে। ইরফান কিছু বলল না, সূক্ষ্ম হেসে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। ইরফান ওয়াশরুমে গেলে মায়েরা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, মিথ্যুক খবিশ লোক। এরপর বেড থেকে নেমে রান্নাঘরের দিকে যায়। প্রায় মিনিট 7 পর মায়েরা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে ঘরে এসে দেখল ইরফান এখনও বের হয়নি ওয়াশরুম থেকে। মায়েরা হাতের কফির মগ সেন্টার টেবিলে রেখে সোফায় বসল। বেশ কিছুক্ষণ বসে থাকলেও ইরফানকে বেরোতে না দেখে বিরক্ত হয় মায়েরা। সোফায় দুপা তুলে বসে, সামান্য হেলান দিয়ে মাথাটা ঠেকিয়ে রাখে। চোখে ঘুমের রেশ থাকায় এইভাবে কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায় মায়েরা।
বেশ কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে মায়রাকে এভাবে ঘুমাতে দেখে বোধহয় বিরক্ত হলো। একটু আগেই তো সোফা থেকে পড়ে গিয়ে আবার সোফায়ই ঘুমিয়েছে। ইচ্ছে করলো আগে দুটো থাপ্পড় দিয়ে সোফায় ঘুমানোর স্বাদ মেটাতে। গটগটে পায়ে এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়ালো। টেবিলের ওপর কফির মগ দেখে হাত বাড়িয়ে কফির মগটি তুলে নিল। কুসুম গরম আছে এখনো। ইরফান মায়রার দিকে চেয়ে এক চুমুকে সবটুকু কফি খেয়ে রেখে দিল মগ। এই কাজ হয়তো মায়রার ওপর রাগ থেকেই করলো। এরপর মায়রাকে কোলে তুলে নেয়। শাওয়ার নেওয়ায় ইরফানের বডি ঠান্ডা। ফলস্বরূপ মায়রা ঘুমের মাঝে একটু কেঁপে উঠল। ইরফান তাকালো মায়রার দিকে। বেডের ওপর মায়রাকে শুইয়ে দিয়ে মায়রার গলায় হাতের উল্টো পিঠে চেক করলো। দেখলো মায়রার শরীর ঠান্ডা। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। এর বডিতে কি আসলেই ব্লাড নেই? এর জন্য তাকে কতবার যে এসি অফ করতে হয়। সবচেয়ে বড় কথা, সে ফ্যানের বাতাসে ঘেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে রিমোট দ্বারা এসি অফ করে দিল। ইরফান মায়রার দিকে তাকিয়ে বেড থেকে উঠতে গিয়েও থেমে গেল। মায়রার চোখে মুখে ব্যথার ছাপ, সাথে ডান হাতটা মাথার চুলের ভাঁজে। ইরফান মায়রার দিকে আরেকটু ঝুঁকে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন লিটল গার্ল? মায়রা মাথার চুল টানে। ডান কাত হয়ে ইরফানের দিকে সেটে যায়। ইরফান মায়রার গালে হাত দিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা আদো আদো চোখ মেলে তাকায়। চোখে মুখে ঘুম উপচে পড়ছে যেন। চোখ দুটো লাল। ইরফান মায়রার চোখে চোখ নিবদ্ধ করে রাখে। মায়রা চোখ বন্ধ করে আবার মেলে, বারবার এমন করে। এইভাবে অস্পষ্ট স্বরে বলে, আপনি আমাকে ভুলে যাবেন? কথাটা বলে মায়রা চোখ বুজে নেয়, ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান অদ্ভুত চোখে চেয়ে দেখে মায়রাকে। ডান হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। মায়রার বাম গালে তার বাম গাল রেখে মৃদুস্বরে বলে, আই উইল নেভার ফরগেট ইউ। মায়রার নড়াচড়া না পেয়ে ইরফান বুঝল মায়রা ঘুমিয়ে আছে। কিছু সময় পেরোতে মায়রা আবারও নড়ে চড়ে কেমন ফুপিয়ে ওঠে। ইরফান দ্রুত মাথা তুলে মায়রার দিকে তাকায়। মায়রা বাঁ হাতে তার মাথার চুল টানে। ইরফান বোধহয় কিছু বুঝল। মৃদুস্বরে বলে, তোমার কি হেডেক হচ্ছে? মায়রা বাঁ হাত তার মাথা থেকে সরিয়ে ইরফানের গলায় জড়িয়ে ধরার মতো করে রাখে। ইরফান মায়রার বালিশে মাথা রেখে মায়রাকে তার দিকে টেনে নিতে চায়। তার আগে মায়রা নিজেই এগিয়ে এসে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ঘুমের ঘোরে বিড়বিড় করে, আমার মাথা খুলে যাচ্ছে। ইরফান চোখ বুজে রাখে। বাঁ হাত মায়রার পেট বরাবর নিচে দিয়ে মায়রার কোমরে রেখে মায়রাকে টেনে নেয়। এরপর ডান হাতে মায়রার চুলের ভাঁজে আঙুল চালিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। মায়রার রেসপন্স পায় না, ভারী নিঃশ্বাস পায়। ঘুমিয়ে গিয়েছে। না, ঘুম থেকে জেগে উঠলে তো ঘুমাবে। যা করে, যা বলে সব ঘুমের ঘোরে। কথাটা ভেবে ইরফান একটু ঠোঁট বাঁকালো। বিড়বিড় করে, স্টুপিড গার্ল। ডান হাতের আঙুলের সাহায্যে মায়রার চুল টেনে দিতে থাকে আলতো হাতে। আচ্ছা, এবার দৃশ্যপট গেল শুদ্ধর কাছে। শুদ্ধ ফারহাদের বাসার সামনে গাড়ি দাঁড় করায়। তখন ঘড়ির কাঁটা 12:40-এর কাছাকাছি। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফাইজের নাম্বারে কল করে ফোন কানে ধরে। সাথে ফারহার দিকে তাকিয়ে দেখল ফারহা তার দিকে চেয়ে আছে, যেন চোখে মুখে কৌতূহল। শুদ্ধ ভুরু কুঁচকে তাকায়। কিছু একটা ভেবে বলে, তোমাকে আমার মা দেখতে চায়নি তো ফারহা পাখি। আমার মা সামিয়াকে নিয়ে ঘুমাও, বুঝলে? তাই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব না। ফারহার মুখ কালো হয়ে যায়। শুদ্ধ আবারও হেসে বলে, তোমার ভাই কল ধরে না কেন? ওদিকে সামিয়া আমার খাবার নিয়ে অপেক্ষা করছে। মুহূর্তেই ফারহার চোখজোড়া ঝাপসা হয়। তবে শুদ্ধর চোখ থেকে তার চোখ সরালো না। শুদ্ধ দেখল ফারহার ভেজা চোখ। ফাইজ কল রিসিভ করলো না। কান থেকে ফোন নামিয়ে ড্যাশবোর্ডের ওপর রেখে দ্রুত গাড়ির ভেতরে লাইট অফ করে দিয়ে ফারহার দিকে ঝুঁকে ফারহার গাল আগলে নিয়ে মৃদুস্বরে বলে, এই ফারহা পাখি, ফান করছি গো, কান্না করো না। এত অসহায় মুখ করে কাঁদো। ইস, ভালো লাগছে না আমার পাখির কান্না। ফারহা নাক টেনে বলে, তুমি সব সময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারহার কপালে কপাল ঠেকিয়ে হেসে বলে, ফারহা পাখি কার বলো তো? শুদ্ধ ইয়াশা এর একটিমাত্র বউ পাখি। তাহলে আমি কাঁদাবো না তো আর কে কাঁদাবে? হুম? ফারহা মাথা নিচু করে বলে, ওই সামিয়া মেয়েটা তোমার বাড়িতে আছে? তুমি যাবে না ওখানে।
শুদ্ধ ফারহার গাল ছেড়ে ভাবুক ভঙ্গিতে বলে, তাহলে কোথায় থাকবো? আগে বললেই তো তোমার ভিলেন ভাইকে কল করতাম না। আমি আর তুমি না হয় এই গাড়িতে ছোটখাটো বাসর রাত পাশ করে ফেলতাম। ফারহা লজ্জা পায়, নত মাথা আর একটু নত করে মিনমিন করে বলে, তুমি আজকে আমাদের বাড়িতে থাকো। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমার সাথে থাকতে দিবে? ফারহা চুপ করে থাকে। শুদ্ধ ফারহার গালে টুপ করে একটা চুমু খেয়ে সোজা হয়ে বসে। ড্যাশবোর্ডের ওপর থেকে তার ফোনটা নিয়ে আবারও ফাইজকে কল করলো। ফারহা আর চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, তুমি ভাইয়ার সাথে থাকবে, আর ভাবি আর আমি একসাথে থাকবো। শুদ্ধ ফোন পকেটে রাখে। ফাইজ কল কেটে দিয়েছে, তার গাড়ি দেখেছে হয়তো। শুদ্ধ ফারহার দিকে পুরোপুরি ফিরে বসে বলে, মা আর সামিয়া একা আছে। ফারহা বুঝলো ব্যাপারটা, এবার মাথা তুলে বলে, তাহলে খেয়ে যাও এখানে, তুমি তো খাওনি। শুদ্ধ মিটমিটি হেসে বলে, বউ তো দেখি বহুত খোঁজ নাই। ফারহা মাথা নিচু করে উত্তর করে, বর যদি অন্য মেয়ের হাতের রান্না খেতে চায়, তখন বউদের খোঁজ নিতে হয়। শুদ্ধ হেসে বলে, কিন্তু সামিয়ার হাতের রান্না বেশি টেস্ট। এত টেস্টি খাবার রেখে অন্য রান্না মুখে তুলতে ইচ্ছে করে না। ফারহার চোখ আবারও ভিজল। এতদিন মেয়েটা শুদ্ধর বাড়ি আছে, শুদ্ধ অবশ্যই তার হাতের রান্না খেয়েছে, আর এখন তো প্রশংসাও করছে। শুদ্ধ মৃদু হেসে হাত বাড়িয়ে ফারহার দুহাত টেনে নেয়। ফারহা তাকালো না শুদ্ধর দিকে, মাথা নিচু করে রাখে। শুদ্ধ আবেগ মাখা কণ্ঠে বলে, ফারহা বিনতে মাহবুব, শুদ্ধ ইয়াসার নামে এক আবালকে ভালোবাসে। পূর্ণতা পেয়ে ফারহা ইয়াসার হয়েছে, তবুও আমার ফারহা পাখি কেন কাঁদে? অন্য হাতের রান্নার প্রশংসা তো আমার জিহ্বা করে, আর আমার আগুন সুন্দরী ফারহা পাখির সবকিছু প্রশংসা আমার হৃদয় করে। তুমি শুনতে পাও না পাখি? ফারহার ভেতরটা কেমন কাঁপলো তীব্র অনুভূতিতে। মাথা তুলে শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ হেসে তার দিকে চেয়ে আছে। ফারহা মিনমিন করে বলে, শুনতে পাই, কিন্তু তুমি মোটেও আবাল নও। তাহলে আমি কেমন? ফারহা মাথা নিচু করে ছোট করে বলে, রূপবান। শুদ্ধ হেসে ফেলে, হাত বাড়িয়ে ফারহার চোখে লেগে থাকা পানি মুছে দিয়ে বলে, ফাইজ দাঁড়িয়ে আছে, যাও। তুমি খেয়ে যাবে না? রেস্টুরেন্টে খেয়ে নেব। তুমি তোমার হাতকে আপাতত রেস্ট দাও। আমি আবদার করা শুরু করলে তোমার হাত দুটো রেহাই পাবে না। ফারহা আর কিছু বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে যায়। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফাইজের দিকে তাকালো, গলা উঁচিয়ে বলে, ইস, ইনার লাভারটা আমাকে কল দিয়ে দিয়ে জ্বালিয়ে মারছে। ফাইজ কটমটে দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ পাত্তা দিল না, গাড়ি স্টার্ট দিল। ফারহার উদ্দেশ্যে বলে, ফারহা পাখি, বহুত ভালোবাসি তোমায়। শুদ্ধ এভাবে বলাই ফারহা লজ্জা পায় ভাইয়ের সামনে। ফাইজ আওয়াজ করে বলে, নির্লজ্জ বাদর। শুদ্ধ গাড়ি থেকে বেরিয়ে এক পা গাড়ির বাইরে রাখে, বাঁ হাত গাড়ির ওপর রেখে গলা উঁচিয়ে বলে, আহারে, লজ্জাশীল সোনা, লজ্জার ঠেলায় এখনো ভার্জিন। আমার বোনটার কপাল কি পুড়িয়ে দিলাম নাকি? ফাইজ বিব্রত বোধ করে। একে কথার কথায় বলাই ভুল হয়েছে। কটমটে দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। ডান পায়ে জুতো খুলে শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ দ্রুত গাড়ির ভেতরে বসে গাড়ি ঘুরিয়ে নেয়। শুদ্ধ বাসায় লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, ফারহা কেমন আছে? শুদ্ধ জুতা খুলে রাখলো, দরজা আটকে তার মায়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি বেশি ভাবছিলাম মা, ও ঠিক আছে, টেনশন করো না। ত্রিনা বেগম আর কিছু বললেন না, চুপচাপ ঘরের দিকে নিলে শুদ্ধ পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে, মৃদুস্বরে বলে, আমার ওপর রাগ করে আসো মা? ত্রিনা বেগম মৃদু হাসলেন, ডান হাত বাড়িয়ে পিছন থেকে শুদ্ধর গালে হাত রেখে বলে, সন্তানরা ক্ষমা না চাইলেও মায়েরা ক্ষমা করে দেয়। সেখানে আমার ছেলে তো আমার কাছে কত করে ক্ষমা চেয়েছে, আমি কিভাবে রাগ করে থাকবো? শুদ্ধ মৃদু হাসল মায়ের কথায়। ত্রিনা বেগম উল্টো ঘুরে শুদ্ধকে নিয়ে সোফায় বসলেন। শুদ্ধ প্রশ্নাত্মক চোখে চাইলে ত্রিনা বেগম চিন্তিত কণ্ঠে বলে, ফাইজ, ওর বাবা মা তোকে মানবে? জানিস না ওরা কত উঁচু পরিবারের। তুই তোর সেই ফেলে রাখা ব্যবসায় একটু হাত লাগা ভালোভাবে। শুদ্ধ তার মায়ের কথা বুঝল, তার মায়ের চিন্তাভাবনা পছন্দ হলো না। সে তার মায়ের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলে, ব্যবসা ফেলে রাখিনি তো। তোমার ইচ্ছে আমার গাড়ি থাকবে, আমি ব্যবসায় হাত লাগিয়ে তোমার এই ইচ্ছা পূরণ করেছি। তোমার আরও হাজারখানেক ইচ্ছে আমাকে জানিও, আমি পূরণ করে দেব মা।
কিন্তু আমার স্ট্যাটাস দেখে কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার হাতে তার মেয়ে তুলে দিক, আমি চাই না এসব মা। ত্রিনা বেগম এগিয়ে এসে বললেন, তুই ইরফানকে দেখেও তো শিখতে পারিস। ও ওর বাবার ব্যবসা পুরোটাই দেখে। তুই এত অলস কেন? শুদ্ধ তার মায়ের হাত ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, শোনো মা, ব্যবসা করলে কোটি টাকার মালিক হওয়া যায়, কিন্তু আমি এটা চাই না। যা আছে অনেক, বাকি সময় তোমাদের সবাইকে হাসাই, এতেই আমার অনেক ভালো লাগে। আর ফারহা খুব লক্ষ্মী মেয়ে, বুঝেছো? ও যত বড় ফ্যামিলি থেকেই আসুক না কেন, আমার যা আছে তা দিয়েই মানিয়ে নেবে। তোর কি উচিত নয় ওর ইচ্ছেগুলো পূরণ করা? ইচ্ছে যদি উঁচু লেভেলের হয়, তখন তো টাকা লাগবেই। আমি তো চুরি করতে বলছি না, শুধু সামান্য পরিশ্রম করতে বলছি। শুদ্ধ ভাবল তার মায়ের কথা। একটু পর বলে, তুমি ভুল বলনি, কিন্তু ফারহা আগে আসুক আমার কাছে। তখন যদি ওর ভালোবাসার খাতিরে তোমার মতো ইচ্ছা পোষণ করে, তখন না হয় পরিশ্রমী হওয়া যাবে। আপাতত এভাবেই থাকি। ত্রিনা বেগম হতাশ ভঙ্গিতে বলে, তুই কি ব্যবসায় হাত লাগাবিই না? শুদ্ধ অলস ভঙ্গিতে বলে, আমার হাত তো লাগানোই আছে, কিন্তু হাত নড়াচড়া করতে ভালো লাগে না। আপাতত একটু রেস্ট নিই মা। আমার কাঁধে কত বড় দায়িত্ব, সবাইকে জ্বালানোর দায়িত্ব কি তুমি কম মনে করছো? আর ইরফানের এসব কোনো দায়িত্ব আছে? ও তো আরামসে মুখটা প্যাঁচার মতো করে রাখে, আর ব্যবসায় টাইম দেয়। ত্রিনা বেগম হতাশ হলেন। এই ছেলেটা জীবনে শুধরাবার নয়। তার একদিক থেকে মন খারাপও হলো। সামিয়া মেয়েটাকে সন্ধ্যার পরপরই তার এক চাচা এসে নিয়ে গিয়েছে। সামিয়া নিজেই কল করেছিল, এই শহরে বাড়ি, সেখানেই থাকবে। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে সামিয়াকে জড়িয়ে ক্ষমা চেয়েছিলেন। তার ভুলের জন্য মেয়েটা কষ্ট পেয়েছে। ত্রিনা বেগম মন থেকে দোয়া করেন সামিয়া যেন খুব ভালো থাকে। সকাল সকাল মায়েরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর একটু হাঁটাহাঁটি করে সোফায় বসে বই পড়ছিল। ইরফান ঘরে নেই। মায়েরা আজ বাংলা বইয়ের প্রায় দুটো গদ্য, একটি পদ্য পড়েছে। এরপর বইটি নিয়ে উঠে দাঁড়ায় মায়েরা। টেবিলের তাকে গুছানো বইগুলোর মাঝ থেকে ফিজিক্স বই বের করে চোখ বুলায় বইটিতে। মায়েরার মাথা ঘোরে, কিছুই বুঝতে পারে না। মায়েরার একদম পিছনে ইরফান দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি করছো? মায়েরার মনোযোগ পুরোপুরি বইয়ে থাকায় হঠাৎ আওয়াজে মেয়েটা ভয় পেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। ফলস্বরূপ টেবিলের সাথে পা গিয়ে ধাক্কা খায়। মৃদু আর্তনাদ করে ওঠে। ডান পা উঁচু করে ডান হাতে পায়ের দুটো নখ চেপে ধরে। ইরফান দ্রুত মায়রাকে টেবিলের ওপরে বসিয়ে দেয়। মায়রা যে পা ধরে আছে, সেই পা নিজের বাম হাতের তালুর উপর নেয়। এরপর দেখার চেষ্টা করে কোথায় লেগেছে। মায়রা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ইরফানের হাতের দিকে। দ্রুত ইরফানের হাতের ওপর থেকে পা সরিয়ে নিতে চাইলে ইরফান মায়রার পা টেনে ধরে। রেগে তাকায় মায়রার দিকে। মায়রা অসহায় মুখ করে তাকায় ইরফানের দিকে। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, তুমি অপুষ্টির পেশেন্ট? মায়রা চোখ ছোট ছোট করে তাকায়। সে ব্যথা পেয়েছে আর এই লোক তাকে ধমকাচ্ছে। খবিশ লোক একটা। এসব রেখে অসহায় মুখ করে বলে, আমি পায়ে ব্যথা পেয়েছি। ইরফান দ্রুত এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে মুভ স্প্রে বের করে আনে। এরপর মায়রার পা তার হাতের তালুতে নিয়ে মায়রার আঙুলে কয়েকবার স্প্রে করে দেয়। এরপর মায়রার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, কিছুক্ষণের মাঝে ব্যথা কমে যাবে। মায়রা ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান হাতের স্প্রেটি ড্রয়ারে রেখে এসে মায়রার দিকে তাকিয়ে বলে, নেক্সট ডে থেকে তোমার হোম টিউটর আসবে, ডোন্ট ওয়ারি। মায়রা তার ব্যথা পাওয়া ডান পাটি বাম পায়ের উরুর ওপরে রেখে ডান হাত পায়ের গিরার ওপরে রাখে। ভুলে রাখা বাম পা দোলাতে দোলাতে বলে, আপনার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। ইরফান মাথা নিচু করে তার ডান পায়ের দিকে চেয়ে আসে। তার হাঁটু বরাবর এ পর্যন্ত মায়রার নাচানো পা কতবার যে বাড়ি খেয়েছে, এই স্টুপিটের সেই হুঁশই নেই। মায়রা ইরফানকে তার কথা পাত্তা না দিতে দেখে রেগে বলে, আপনি নিচে কি করছেন? আমার কথাটা শুনুন। একটু নিচু হয়ে চোখ নামিয়ে দেখলে চোখ বড় বড় হয়ে যায়। পা নাচানো অটোমেটিক থেমে যায়। এটা টেবিলেরই একটা অংশ। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ধীরে ধীরে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। মিনমিন করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফানকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়রা চোখ নামিয়ে নেয়। ডান হাতের বুড়ো আঙুলের কিছু অংশ মুখে নিয়ে ভাবছে কি করবে তাকে এই লোকটা। সামান্য কথা বলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে চাই,
সেখানে সে লাথি দিয়েছে লোকটাকে। ভাবতেই মায়রার নিজেরই কেমন লাগলো। ইরফান ঝট করে মায়রার মুখে থাকা আঙুলটি বের করে তার মুখে নিয়ে দাঁত বসায়। মায়রা চেঁচিয়ে ওঠে, অসহায় কণ্ঠে বলে, আমার আঙুল ছাড়ুন। উফ, ভেঙে গেল। ইরফান ছাড়ল না, মায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ইতিমধ্যে মায়রার চোখে পানির কণা জমেছে। মেয়েটা বাম হাতে ইরফানের গলায় একটা খামচি দেয়। ইরফান তবুও ছাড়ল না। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুক্ষণ পর মায়রার আঙুল ছেড়ে গম্ভীর গলায় বলে, ইটস ইয়োর পানিশমেন্ট। মায়রা বাঁ হাতে ডান হাতের আঙুলটি চেপে ধরে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনার পায়ে আমার পা একটুখানি লেগেছে বলে এমন করবেন? পাষাণ লোক একটা। ইরফান ভুরু কুঁচকে বলে, এর জন্য পানিশমেন্ট দেয়নি। মায়েরা অবাক হয়ে বলে, তাহলে আমি কি করেছি? ইরফান ঠান্ডা গলায় বলে, সিডিউস করার পানিশমেন্ট। মায়েরা অদ্ভুত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফানের চোখে চোখ পড়লে মায়েরা চোখ নামিয়ে নেয়। সে তো ঠিকঠাকই আছে। ইরফান মায়রার গলায় বিদ্যমান তিলটাই ডান হাতের বুড়ো আঙুল দিয়ে বুলিয়ে বলে, ভাবছি এটা তোমার বডি থেকে উঠিয়ে ফেলবো। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার এক্সপ্রেশনে ডান দিকে ঘাড় বাঁকিয়ে বাঁ হাতে বাম গাল চুলকিয়ে আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। এরপর নিজেকে স্বাভাবিক করে ভুরু কুঁচকে বলে, কি বলতে চাও? ফার্স্ট বলো। আমার ভার্সিটি আছে। মায়েরা কিছু মনে পড়তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ও হ্যাঁ, আপনাকে কষ্ট করে টিউটর দিতে হবে না। আমি একটা কোচিংয়ে পড়তে চাই আমার বান্ধবীদের সাথে। বাসায় টিউটরের চেয়ে ওখানে কলেজ শেষ করে পড়লে টাকাও কম লাগবে। আমি ওখানে পড়তে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো, বাসায় পড়বে। ইটস ফাইনাল। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যেতে নিলে মায়েরা বলে ওঠে, আমি আপনার টাকা বাঁচিয়ে দিতে চাইছি। ইরফান মায়রার সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে, নো নিড। এসব ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়েরা মুখ বাঁকায়। ভালো কথা বললেও থাপ্পড় দিতে চাই। কিছু একটা মনে পড়তেই মায়েরা উৎফুল্ল মনে হলে, জানেন, আমি এইচএসসিতে বৃত্তি পেয়েছি। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো। মায়েরা মন খারাপ করে বলে, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? আমি বৃত্তির টাকা থেকে আপনাকে আবার দিয়ে দিব। আমাদের গ্রামে তো জিপিএ 5 পাইলে মিষ্টি খাওয়াই। ইরফান ভুরু কুঁচকে বলে, তুমি কাকে খাওয়াতে চাও? এই বাড়ির সবাইকে। আমি যাদের যাদের চিনি তাদের সবাইকে। আমার ছোট ভাইকে। ইরফান ওয়াশরুমের দিকে যেতে যেতে সূক্ষ্ম হেসে ছোট করে বলে, ওকে, আনিয়ে দিব। মায়রার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধ তার মাকে ইরফানদের বাসায় রাখতে এসেছে। সামিয়া চলে গিয়েছে শুনে শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। একজন মানুষ হিসেবে তার ভীষণ খারাপ লেগেছে। অকারণেই মেয়েটা কষ্ট পেয়েছে। কিন্তু তার কি করণীয় ছিল? ফারহাকে নিয়েই চিন্তার শেষ নেই তার। ইরফানের দাদি ত্রিনা বেগম আর শুদ্ধকে দেখে বলে, কেমন আছিস ত্রিনা? ত্রিনা বেগম তার ফুপির দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলেন, আলহামদুলিল্লাহ ভালো ফুপি। তোমার শরীর কেমন? একদম অনেক ভালো। ভালো বলেই তো এলাম। তোরা তো যাবি না। এরপর শুদ্ধর দিকে তাকিয়ে বলে, আজ তোমার আসার সময় হলো? শুদ্ধ এগিয়ে গিয়ে তার গ্র্যান্ডমাকে পেছন থেকে জড়িয়ে বলল, আহা গো, আমার সুন্দরী সুইট প্রথম বউ। এত সুন্দর বউয়ের সামনে আমাকে যদি হ্যান্ডসাম না লাগে তাহলে কি বিশ্রী ব্যাপার হবে, বুঝতে পারছো? তাই তো তুমি এসেছো শোনার পর থেকে আমি নিজেকে হ্যান্ডসামভাবে প্রিপেয়ার করছিলাম। শুদ্ধর কাণ্ড দেখে ত্রিনা বেগম সহ রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ হাসছেন। শুদ্ধর দাদি শুদ্ধর কান টেনে বলে, ওমা তাই নাকি ডার্লিং? কিন্তু তোমাকে তো একটুও হ্যান্ডসাম লাগছে না। মায়েরা কলেজ বোরখা পরে ডাইনিংয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের দাদির কথা শুনে শব্দ করে হেসে ওঠে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারলে গ্র্যান্ডমা? আমি কত হ্যান্ডসাম জানো? তুমি কল্পনাও করতে পারছো না আমার সৌন্দর্য নিয়ে। কথাটা বলতে বলতে দেখল ইরফান সিঁড়ি বেয়ে নামছে। তার কান থেকে গ্র্যান্ডমার হাত সরিয়ে মায়রার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলে, মায়রা আমি হ্যান্ডসাম নই বলো? মায়রা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। মেকি হেসে বলে, জি ভাইয়া। শুদ্ধ হেসে বলে, কতটা সুন্দর একটু বর্ণনা করে বোঝাও তো মায়রা। মায়রা বিব্রত বোধ করে। শুদ্ধ ইরফানের দিকে তাকালে দেখল তার দিকে খেয়ে ফেলা চোখে চেয়ে আছে। গটগটে পায়ে এগিয়ে এসে মায়রার পাশে দাঁড়িয়ে শুদ্ধর উদ্দেশ্যে বলে দাঁতে দাঁত চেপে বলে, লাইক বাদরের 3 নাম্বার বাচ্চা।
শুদ্ধ ভোঁতা মুখ করে তাকায়। ইরফানের কথায় সবাই শব্দ করে হাসে। মায়েরা নিজেও হেসে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাড় বাঁকিয়ে গম্ভীর চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। সবাই হাসছে। এই লোকের হাসতে কি প্রবলেম? তার ইচ্ছে করল 2 হাত ইরফানের মুখের ভেতর দিয়ে দুপাশ থেকে টেনে ধরতে। ছোটবেলায় তারা এমন করত। কথাটা ভাবতেই মুখ চেপে আবারও হাসতে লাগলো। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। ভার্সিটি প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশ করে শুদ্ধ। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একবারে মাঠের কোনায় দাঁড়ানো হাস্যোজ্জ্বল ফারহার দিকে তাকায়। তার মুখেও হাসি ফুটে ওঠে। গাড়ি থেকে বেরিয়ে এক জায়গায় দাঁড়ায়। পাশেই ইরফান তার গাড়ি থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যায়। শুদ্ধ ফারহার দিকে আর এগোয় না, অফিস রুমের দিকে পথ ধরে। তার মায়ের বলা কিছু কথা মনে পড়ে। ইরফানের পিছু পিছু যেতে যেতে পিছু ফিরে আরেকবার ফারহার দিকে তাকায়। ফারহার পরনের কাপড়ের দিকে তাকালো। অনেক বেশি কোয়ালিটিফুল কি? ব্যবসা ছাড়া ফারহাকে ভালো রাখতে পারবে না? বিরক্ত হয়। বিয়ে করে এসব ফালতু ভাবনা কেন ভাবছে? সামনে ফিরে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, ইরফান তুই বিজনেস করিস কেন? ইরফান দাঁড়িয়ে যায়, ভুরু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে। তোকে তো আগে মামা টেনেও অফিসে নিয়ে যেতে পারতো না, হঠাৎ এমন চেঞ্জ? বিয়ের কেরামতি নাকি সোনা? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভাবুক ভঙ্গিতে বলে, মায়েরা গ্রামের মেয়ে বুঝলি, আমিও গ্রামের ছেলে। তোদের শহরে ছেলে মেয়েদের মতো এত টাকা লাগে না আমাদের। ইরফান গম্ভীর গলায় বলে, বাট শি ওয়েন্টস টু বি এ মিলিয়নার। মানে এই কথার অর্থ হচ্ছে কিন্তু ও কোটিপতি হতে চায়। শুদ্ধ বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে। অবাক কণ্ঠে বলে, অসম্ভব, মায়েরা ওই ধরনের মেয়েই না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় শুদ্ধর দিকে। অতঃপর রেগে বলে, তোর থেকে ওর সার্টিফিকেট চাইনি আমি। শুদ্ধ মজা রেখে সিরিয়াস হয়ে বলল, আরে সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু মায়েরাকে দেখলে বোঝা যায় ও অনেক সহজ সরল একটা মেয়ে। অ্যাটলিস্ট টাকার ব্যাপারে এসব ফালতু চাওয়া নেই। ইরফান মৃদুস্বরে বলে, আই নো, শি ইজ এ ভেরি অনেস্ট অ্যান্ড গুড গার্ল। আচ্ছা, এই কথার অর্থটাও আমি তোমাদেরকে বলি। আমি জানি সে অনেক সৎ এবং ভালো মেয়ে। শুধু কৌতূহলী চোখে চেয়ে বলে, মায়েরা তোকে নিজে বলেছে ও মিলিয়নার হতে চায়? ইরফান স্বাভাবিক কণ্ঠে বলে, নো। তাহলে জানলে কি করে? ইরফান কিছু না বলে শুদ্ধকে পাস করে আবারও অফিস রুমের দিকে এগিয়ে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে থাকে। কিছু একটা ভেবে এগিয়ে যেতে যেতে বলে, কবে জেনেছিলি এটা? ইরফান গম্ভীর স্বরে বলে, 2 ইয়ার্স এগো, অর্থাৎ 2 বছর আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আমার কথা রেখেছি। আমার 4 তারিখে পরীক্ষা। আমি বলেছিলাম আমার পরীক্ষার মাঝে যদি গ্যাপ থাকে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। আমি কিন্তু আমার কথা রেখেছি। কিন্তু পড়তেও তো হবে, তাই না বলো? না হলে তো পরীক্ষায় ডাব্বা মারবো। তোমরা আমার জন্য বেশি বেশি করে দোয়া করো যেন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। আর আমি সুস্থ থাকলে তোমাদের জন্য উড়াধুরা ভিডিও দিব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। রেসপন্স উড়াধুরা করো যেন রেসপন্সের ঠেলায় ভিডিও রেডি করতে বসে পড়ি। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।